বিতর্কিত ৩ নির্বাচনে জয়ী হতে বিনা প্রতিদ্বন্দ্বিতা, রাতের ভোট ও ডামি প্রার্থী ছিল আওয়ামী লীগের কৌশল, ভোট ডাকাতি বন্ধের তাগিদ প্রধান উপদেষ্টার। ভারতে খেলতে চাইলে বাদ দিতে হবে মুস্তাফিজকে, ছাড়তে হবে বাংলাদেশি জার্সিও, আইসিসির পর্যবেক্ষণেও নিরাপত্তা ঝুঁকি প্রমাণিত, বললেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। মালদ্বীপ প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আদ্দু সিটিতে হাই কমিশনের প্রতিনিধি দল, সময় ও অর্থ সাশ্রয় হওয়ায় খুশি বাংলাদেশিরা। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা ছিল আওয়ামী লীগের দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনার অংশ। এরই ধারাবাহিকতায় 2014, 18 ও 24-এর নির্বাচনে অনিয়মের পথ সুগম করে আওয়ামী লীগ। লক্ষ্য বাস্তবায়নে বিরোধী প্রার্থী ও কর্মীদের বিরুদ্ধে অজামিনযোগ্য মিথ্যা মামলা দায়ের করা হতো। নির্বাহী বিভাগকে ব্যবহার করে রাতের ভোটের হার বাড়ানো হতো। ভোটকেন্দ্রে গণমাধ্যম কর্মীদের প্রবেশে আরোপ থাকত কড়াকড়ি। বিগত 3টি জাতীয় নির্বাচন তদন্তে গঠিত কমিটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে 22টি অনিয়ম সহ নানান কারচুপির কথা তুলে ধরা হয়েছে। 2014, 2018 এবং 2024 সালের সাধারণ নির্বাচনের অনিয়ম তদন্তে বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করে। এতে 3টি নির্বাচনে 22টি অনিয়ম সহ ব্যাপক কারচুপি উল্লেখ করে 40টি সুপারিশ দেয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টা নির্বাচনী ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন। প্রতিবেদনে বলা হয়, 2014 সালের নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং বাকি 147টি প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল সুপরিকল্পিত। 2018 সালের নির্বাচনে 80% কেন্দ্রে রাতে সিল মেরে আওয়ামী লীগকে বিজয় নিশ্চিত করা হয়। 2024 সালে ডামি প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক করার অপকৌশল গ্রহণ করা হয়। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল, সশস্ত্র বাহিনীর একটি অংশকে ব্যবহার, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের কাজে বাধা ও নির্বাচনী নথি ধ্বংস করা সহ 22টি অনিয়ম চিহ্নিত করে কমিশন। সুপারিশ করা হয় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রধান বলেন, 3টি নির্বাচনেই রাতের বেলা ভোট হয়। একই সঙ্গে মামলা হামলা দিয়ে বিরোধীদের দমন করা হয়েছিল। 147 তারা ওখানে পার্টিসিপেট করেছে, বাট তারপরে কি হয়েছে, প্রি ইলেকশন ভায়োলেন্স হয়েছে, প্রি ইলেকশন অ্যারেস্ট হয়েছে, ক্যাম্পেইন রেস্ট্রিকশন করে দিয়েছে বিভিন্ন জায়গায়, তারপরে ভয় দেখানো হয়েছে, ভয়ভীতি, ইন্টিমিডেশন। কিভাবে নির্বাচনগুলো প্রভাবিত করা হয়েছে সে বিষয়েও নানা তথ্য প্রমাণ তুলে ধরে তদন্ত কমিটি। 2024-এ কি হলো, ইলেকশনে আবার কেউ পার্টিসিপেট না করার দরুন কিছু ডামি ক্যান্ডিডেটস দিয়ে একটা সাজানো একটা নির্বাচন, সেটা আপনারা সবাই জানেন, নতুন কথা না। এই ধরনের অনিয়ম রোধ করতে আগামীতে একটি স্থায়ী নির্বাচন তদন্ত কমিশন গঠন করা সহ নানা সুপারিশ করে কমিটি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভারতে নিরাপদে খেলতে চাইলে মুস্তাফিজকে বাদ দিয়ে দল গঠন ছাড়াও বাংলাদেশের জার্সি না পড়তে বলেছে আইসিসির সিকিউরিটি কমিটি। এছাড়াও বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসবে নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে বলেও জানানো হয়েছে সরকারকে পাঠানো ওই চিঠিতে। এই চিঠির বিপরীতে ক্রীড়া উপদেষ্টা জানান, এমন বিদ্বেষপূর্ণ পরিবেশে কোনোভাবেই দল পাঠাবে না বাংলাদেশ। আর এই চিঠিতেই ভারতে বাংলাদেশি প্লেয়ারদের নিরাপত্তা ঝুঁকির প্রমাণ রয়েছে। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে তোলপাড় ভারত বাংলাদেশ। বিসিবি যখন নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপে দল না পাঠাতে অনড়, আইসিসিকে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধ করে দ্বিতীয় চিঠির উত্তরের অপেক্ষায় তখন বোমা ফাটালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাফুফে পরিদর্শনে এসে আসিফ নজরুল জানান, আইসিসির সিকিউরিটি টিম থেকে একটি চিঠি পেয়েছেন তারা, যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে মুস্তাফিজকে বাদ দিয়ে ভারত যেতে হবে টাইগারদের। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না।
সেই চিঠিতে আরো লেখা হয়েছে, বাংলাদেশের সমর্থকরা যদি ভারতে দেশের জার্সি গায়ে ঘোরাফেরা করে তবে নিরাপত্তার ঝুঁকি আরো বাড়বে। সেই সাথে বাংলাদেশের নির্বাচন যতই এগিয়ে আসবে, ভারত ততই অনিরাপদ হবে বাংলাদেশিদের জন্য। আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। আইসিসিকে পাঠানো চিঠির উত্তর এখনো পায়নি বিসিবি। সেই সাথে ভারতীয় গণমাধ্যমগুলি কলকাতা ও মুম্বাই থেকে ভেন্যু সরিয়ে ভারতের অন্য রাজ্যে নেয়ার প্রস্তাব দিয়েছে। এসব খবর ভিত্তিহীন বলেন ক্রীড়া উপদেষ্টা। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। মালদ্বীপের আড্ডু সিটিতে প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে সফলভাবে শেষ হয়েছে ভ্রাম্যমাণ কনসুলার ক্যাম্প। রাজধানী মালেতে না গিয়েই পাসপোর্ট নবায়ন সহ বিভিন্ন কল্যাণমূলক সেবা গ্রহণের সুযোগ পেয়ে খুশি প্রবাসীরা। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি প্রশাসনিক জটিলতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে মনে করছেন তারা। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রের রিপোর্ট। এক অভিনব উদ্যোগ নিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার। প্রবাসীদের সমস্যার সমাধানে রাজধানী মালে থেকে প্রায় 500 কিলোমিটার দূরবর্তী আড্ডু সিটিতে সেবা কার্যক্রম পরিচালনা করে মিশনের প্রতিনিধি দল। 2 দিন ব্যাপী এই কর্মসূচিতে নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ, ওয়েস আনার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড বিতরণ সহ বিভিন্ন কনসুলার সেবা প্রদান করা হয়। এ সময় মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ উপস্থিত ছিলেন। দলটি প্রবাসী বাংলাদেশিদের প্রায় 100টি পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রদান করে। এ সময় হাইকমিশনার বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণ সহ অবৈধ দালাল চক্রের প্রলোভন থেকে বিরত থাকতে প্রবাসীদের আহ্বান জানান। রাজধানীতে না গিয়ে পাসপোর্ট সহ নানা জটিলতার সহজেই সমাধান হয় খুশি প্রবাসীরা। বাংলাদেশের হাইকমিশনের পক্ষ থেকে টিম এসেছে, ওনাদের মাধ্যমে আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ কার্ড পেয়েছি। এই জন্য বাংলাদেশ হাইকমিশনারকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। হাইকমিশনে আড্ডাতে আছে, আমরা ইজিভাবে পাসপোর্ট করতে পারছি, মালে যান লাগতেছে না, এখানে আমরা পাসপোর্ট করতে পারছি। এই জন্য হাইকমিশনের অনেক ধন্যবাদ। হাইকমিশনার কনসুলার টিমকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এইভাবে আমাদের যত বাংলাদেশের লোক আছে তাদের প্রত্যেককে এভাবে সেবা প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাই। এই ভ্রাম্যমাণ সেবায় সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি প্রশাসনিক জটিলতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশাবাদী তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের এই যুগান্তকারী সিদ্ধান্তে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। কানাডা প্রতিনিধি লাইলা নুসরাতের তথ্যচিত্রের রিপোর্ট। দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার পর প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। সারা বিশ্বে প্রায় 15,26,600 বেশি পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে কানাডায় অনুমোদন পেয়েছেন 14,623 জন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানান কানাডার প্রবাসীরা। এই প্রথম আমরা কানাডায় থেকে বাংলাদেশের জন্য ভোট করতে পেরে খুবই আনন্দিত। কখনো ভাবতে পারি না যে আমরা এভাবে বিদেশে থেকে ভোট দিতে পারবো বাংলাদেশে, সো এটার জন্য আমরা অনেক এক্সাইটেড। প্রবাসীদের জন্য নতুন ভোটের ব্যবস্থায় আমরা যে কতটা খুশি হয়েছি তা বলার নাই। ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে রেমিটেন্স যোদ্ধারা দেশের প্রতি আরো বেশি উৎসাহিত হবে বলে মনে করেন অনেকে। অনেক এক্সাইটেড, তো এটার জন্য অনেক ধন্যবাদ যারা এগুলো আয়োজন করেছে। এই বছর ভোট দিতে পারছি, এটা ভেবে আসলে অনেক ভালো লাগতেছে। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের গণতন্ত্র অব্যাহত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যবস্থাটা নিশ্চয়তা দিবে এবং এটা ইলেকশনের জন্য সুষ্ঠুভাবে হয়। পোস্টাল ভোটিং কার্যকরভাবে বাস্তবায়িত হলে এটি প্রবাসী বাংলাদেশিদের গণতান্ত্রিক অংশগ্রহণে নতুন অধ্যায়ের সূচনা করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে শুরু হয়েছে রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনানি। 12 জানুয়ারি থেকে শুরু হওয়া এই শুনানি চলবে 29 জানুয়ারি পর্যন্ত। 12 থেকে 15 জানুয়ারি গাম্বিয়া তাদের যুক্তি উপস্থাপন করবে, আর 16 থেকে 20 জানুয়ারি পর্যন্ত আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেবেন মিয়ানমার জান্তা সরকারের প্রতিনিধিরা।
2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতায় বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 7.5 লাখ রোহিঙ্গা। এর জেরে 2019 সালে জেনোসাইড কনভেনশন লঙ্ঘনের অভিযোগে মামলাটি দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। এই শুনানি শুরু হওয়ায় আশার আলো দেখছেন ভুক্তভোগীরা। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ন্যায় বিচার নিশ্চিতে বিশ্বকে এখন শক্ত অবস্থানে থাকতে হবে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েতে হয়ে গেল শোকসভা ও দোয়া মাহফিল। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন কুয়েত শাখার আয়োজনে মাহফিলের সভাপতিত্ব করেন কুয়েত বিএনপির সাবেক সহসভাপতি মাহমুদ মাইন উদ্দিন। যৌথ সঞ্চালনায় ছিলেন লিটন নিয়াজি ও জাফর ইকবাল পলাশ। মাহফিলে বক্তব্য রাখেন শোয়েব আহমেদ, আউলিউল্লাহ, শফিউল ইসলাম সহ অনেকে। শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে জার্মানির বার্লিনে হয়েছে প্রতিবাদ সভা। স্থানীয় সময় রোববার ঐতিহাসিক ব্রান্ডবার্গ গেটের সামনে এই সভা হয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমতা রক্ষায় লড়াইয়ে হাদি ছিলেন আপোষহীন। ভারতের আধিপত্য বিস্তারের বিরুদ্ধেও ছিলেন সোচ্চার। এতে হাদির প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান সর্বস্তরের প্রবাসীরা। বিক্ষোভ শেষে হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান তারা। সিলেট থেকে 22 জানুয়ারি নির্বাচনী প্রচার শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের কাছে টানতে এরই মধ্যে জনবান্ধব ইশতেহার প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। এদিকে ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার কাজের সফলতা নিয়ে হতাশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার থেকেই নির্বাচনী প্রচার শুরু করা বড় রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের রেওয়াজ। বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানও সেই পথে হাঁটছেন। বিএনপি নেতারা জানান, আগামী 22 জানুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনেই সিলেটে পা রাখবেন দলের চেয়ারম্যান। সেখানে মাজার জিয়ারতের পরই ভোটের প্রচারে নেমে পড়বেন তিনি। আর প্রথম নির্বাচনী সমাবেশ করবেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কাজ করছে না বিএনপি। আমাদের তরফ থেকে কোনো রকম নির্বাচনী আচরণবিধি যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না, কিছুই করছি না। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে, কেউ কেউ নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্তমূলক কথা বলছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হচ্ছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ডক্টর মঈন খান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এ কথা বলেন তারা। আজকে যে দাবি দেওয়ার তালিকাগুলো আমরা দেখেছি, আমি যে কথা একটু আগে বলেছি যে দেড়শত বছরেও সেই তালিকার অনেকগুলো মেটানো হয়নি। সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য যে দাবি বা আকাঙ্ক্ষাগুলি উপস্থাপিত হয়েছে শ্রমিক ইশতেহারে, সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলির সমর্থন পাব। নির্বাচন সামনে রেখে সরকারের তরফ থেকে আশ্বাস দেয়া হলেও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সাফল্য দেখছেন না বিএনপি মহাসচিব। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিশেষ মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায় আসবে। ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া দেশের জন্য অপমান বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আগামী নির্বাচনে কেউ ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তাদেরকে পালাতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, 24-এর অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকায় ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম সফলতার মুখ দেখেছে। সোমবার সাবেক সেনা কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। এর আগে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর ডক্টর শফিকুর রহমান জানান, 2-1 দিনের মধ্যে জোটের আসন সমঝোতা চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। সোমবার বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। যুদ্ধ করা জাতি,
এ সময় ২৪-এর গণঅভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানান সাবেক সেনা কর্মকর্তারা। আমরা নির্ভীক জাতি, যুদ্ধ করা জাতি, রক্ত দিয়ে স্বাধীনতা এসেছে, রক্ত আমরা সর্বশেষ দিলাম জুলাইয়ে, আর রক্ত দিতে চাই না। এক বাঙালি হয়ে আমাদের মধ্যে যে কোন্দল, এটা থাকার কোনো অবকাশ নাই। স্বাধীনতার পক্ষে শক্তি, বিপক্ষে শক্তি, এই ভুয়া আওয়াজ বাদ দিতে হবে। নেক্সট প্রজন্মের জন্য আমরা এমন একটি দেশ রেখে যেতে পারি যেই দেশকে দেখে সবাই সম্মান করবে, যেই দেশের দিকে চোখ উঠিয়ে দেখবে না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম সফলতার মুখ দেখেছে। জনগণ সচেতন থাকলে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর সাহস করবে না কেউ। আমরা সবাই মিলে সচেতন দেশবাসী, আমরা যদি সচেতন থাকি, আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে, তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। দেশ থেকে চিরতরে ফ্যাসিবাদকে বিদায় দিতে হলে প্রশাসন ও শাসনতন্ত্রের মধ্যে জবাবদিহিতার ভারসাম্য আনতে হবে বলেও জানান তিনি। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। বোঝাপড়া কোনো অথরিটির সাথে হবে না, বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলোর ভোটারদের সাথে সরাসরি। এর আগে ইইউ এর প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে জামায়াতের আমির জানান, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ইসিকে আহ্বান জানিয়েছে তার দল। এনসিপি সহ ১১ দলীয় জোটের সাথে আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা ২-১ দিনের মধ্যে আসবে বলেও জানান তিনি। যাদের সাথে সমঝোতা হয়েছে। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। এবার জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচন কমিশনের আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪১ জন। তবে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল ও শেরপুর ২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে কমিশন। এছাড়া শুনানিতে ২৩ জনের আবেদন নামঞ্জুর, ৫ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে, আর আবেদন প্রত্যাহার করেছেন একজন প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনে ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আগারগাঁও নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শুনানিতে ৪১ জন প্রার্থী মনোনয়ন ফিরে পান। প্রার্থিতা ফিরে পেয়ে অনেকেই নির্বাচনী অবস্থা ভালো বলে দাবি করেন, আবার প্রার্থিতা ফিরে না পেয়ে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ করেন কেউ কেউ। আমরা চেষ্টা করেছিলাম রিটার্নিং অফিসারের কাছে বাছাইয়ের দিন ১০ম ব্যক্তিকে হাজিরও করেছিলাম, কিন্তু তারা আমলে নেননি। এটা আমার কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। নির্বাচন কমিশন আমার তা গ্রহণ করে আমাদেরকে গাজীপুর ১-২ আসন নির্বাচন করার জন্য আজকে বৈধ ঘোষণা করেছেন। হ্যাঁ, ওনারা দেখছেন বলে এমন মনে হচ্ছে না। ওনারা তো খালি বলেছেন স্টেটমেন্ট না, বিবরণী। আমি কিন্তু ঋণ বিবরণী নিয়ে আসলে ওনারও দেন নাই ঋণ বিবরণী। যদি আমি এর আগে আমি ক্লোজ করেছিলাম ৯০ থেকে। ১০ জনের স্বাক্ষরের 9 জন ঠিক আছে, একজন স্বীকার বলে করেছি, সেটা আমি প্রুফ করেছি, সে আমাকে স্বাক্ষর দিয়েছে, সেটা প্রমাণ দিয়েছি, আমাকে ইনশাল্লাহ বৈধ হয়েছি। এদিকে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামায়াত প্রার্থী AKM ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। একই কারণে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে শেরপুর ২ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর। নামঞ্জুর করছে যে ইউএস সিটিজেনশিপ আমার আছে, সেজন্য কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, জাস্টিস ফর সবার জন্য সেম হলো না। মোট ৬৪৫টি আপিলে নিষ্পত্তি হবে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গণভোটে জয়যুক্ত হলে নির্বাচিতরা ইচ্ছেমতো সিদ্ধান্ত নিতে পারবে না। বিরোধী দলসহ সকলের মতামতের প্রতিফলন ঘটবে। সোমবার রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, দেশ ভবিষ্যতে কিভাবে পরিচালিত হবে তার সিদ্ধান্ত আসা দরকার জনগণের মধ্য থেকে। এজন্য গণভোটে হ্যাঁ এর পক্ষে সবাইকে সচেতন করতে হবে। পরে বিকেলে এক বিভাগীয় মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি বলেন, মব জাস্টিস বন্ধ করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে এবং রাজনৈতিক সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। আমরা সকলে মিলে ভবিষ্যতে এইরকম পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটা যা পারি, যতটুকু পারি, যে যেখানে পারি সেটাকে যেন আমরা করি। আর এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।